আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ফারহানা দেওয়ান, একজন গাইনোকোলজিস্ট। আজকে আমি জরায়ুর মুখ ক্যান্সার নিয়ে কথা বলবো। জরায়ুর মুখ ক্যান্সার একটি খুবই গুরুত্বপূর্ণ অসুখ যেটা মহিলাদের হয়ে থাকে। তবে দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন কারণে এটা অনেক দেরিতে নির্ণয় হয়, বিশেষ করে আমাদের দেশে, এবং দেখা যায় যে রুগীরা এই অসুখ নিয়ে অনেক দেরি করে আসেন। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে আমি এই কথাটা কেন বললাম। এই কথাটা আমি এর জন্য বলেছি যে জরায়ুর মুখ ক্যান্সার এমন একটি অসুখ যেটার যে লক্ষণগুলো সেটা অনেক বছর আগে থেকেই বোঝা যেতে পারে, এবং যদি আমরা তাকে আগে থেকে ধরতে পারতাম তাহলে কিন্তু একটা অ্যাডভান্স কন্ডিশনে অসুখটা যেত না। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কিছু ছোট ছোট পরীক্ষা আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার এই লক্ষণগুলো, তার জরায়ুর ক্যান্সার হতে পারে কি না। যেমন যখন আমরা সোয়াব পরীক্ষা করি, একটা প্যাপস্মিয়ার বলে একটা পরীক্ষা আছে, এটা অথবা আমরা বলি ভায়া বলে একটা পরীক্ষা আছে, ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিটিক অ্যাসিড। এই পরীক্ষাটা করলে ধরা পড়ে জরার মুখে এরকম কোনো আছে কি না, সেলসের একটা চেঞ্জ আসে, এটাকে আমরা ডিসপ্লেসিয়া বলি। যদি আমি সেলসের চেঞ্জ পাই, তখন যদি আমি চিকিৎসা করি তাহলে কিন্তু এটা আর হবে না। এবং এই যে ডিসপ্লেসিয়া, এটাকে বলে, এটার একটা নাম আছে সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিওপ্লেসিয়া, আমরা CIN বলি। CIN-এর 3টা গ্রেড আছে, CIN-1, CIN-2, CIN-3। যেটা CIN-3 সেটা সাধারণত ক্যান্সারের দিকে যেতে পারে, কিন্তু এই যে CIN-3 ক্যান্সারের দিকে যাবে এটা কিন্তু 10 থেকে 15 বছর লাগে। তাহলে আমরা বুঝতে পারছি যে জরায়ুর মুখ ক্যান্সার এত সহজে মানুষের হওয়ার কথা না। এটা থেকে দেখেন, আপনারা বুঝতে পারেন আমাদের দেশে মানুষের সচেতনতা কত কম। আমি এটার জন্য নিজেদেরকেও দায়ী মনে করি, আমরা জানাতে পারছি না রুগীদেরকে। তবে হ্যাঁ, রুগীরা যদি আমাদের কাছে আসে তাহলেই তো আমরা জানাতে পারবো, কিন্তু আরও মিডিয়া আছে যেটার মাধ্যমে আমরা জানাতে পারি। এখন আমি যে চিন্তা করি যে এই জরায়ুর মুখ ক্যান্সার কাদের হয়, তার লক্ষণ কি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমি এটার কীভাবে রোগ নির্ণয়টা করতে পারবো। জরায়ুর মুখ ক্যান্সার সাধারণত বয়সের 35 থেকে 55, তারপরে তারও বেশি বয়সেও হয়ে থাকে। এটা একটা পিক, মানে এই সবাই বেশিরভাগ মহিলাদের হতে পারে। এবং দেখা যায় যে রিপিটেড ইন্টারকোর্স, মানে যাদের খুব আর্লি ম্যারেজ হয়, অনেক রিপিটেড চাইল্ড বার্থ হয়, রিপিটেড ইন্টারকোর্স হয়, এটা যেমন, তার জন্য প্রস্টিটিউট, এদের কিন্তু বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইটা হলো জরায়ুর মুখ ক্যান্সারের। তারপরে আনহাইজিনিক কন্ডিশন, লো সোশিওইকোনমিক কন্ডিশন, এগুলো আরও অনেক কিছু আছে। তাছাড়া এটা হয় একটা ভ্যাকসিন দিয়ে, এই যে একটা ভাইরাস দিয়ে। ভাইরাসটার নাম হচ্ছে HPV ভাইরাস। তো এই ভাইরাসটা যদি সে আক্রান্ত হয়, বিশেষ করে সেক্সুয়াল ইন্টারকোর্সে, এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফে ট্রান্সমিটেড হতে পারে। যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, বিশেষ করে আমি বললাম যে প্রস্টিটিউট যারা, তারা তো এটা প্র্যাকটিস, এটা তাদের প্র্যাকটিসই এটা, তার জন্য কিন্তু ক্যান্সারটা হতে পারে। তবে এই ক্যান্সার যদি আমরা আগে বুঝতে পারি, আমরা সচেতন হতে পারি, তবে নির্ণয় করা যেতে পারে, আগে প্রতিরোধ করা যেতে পারে। এবং আমি তার আগে বললাম যে এইটার একটা ভ্যাকসিনও আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি তাহলে একটু চলে যাচ্ছি যে এই যে সিমটম আছে সেটা আমরা কীভাবে বুঝবো। আর কী কী সিমটম থাকতে পারে? ব্লিডিং, আমরা জানি যে মেয়েদের মাসে মাসে মাসিক হয়, কারো যদি মাসিকের সময় ছাড়া ব্লিডিং হয়, কারো যদি হাজব্যান্ডের সাথে থাকতে ব্লিডিং হয়, ইন্টারকোর্সের পরে ব্লিডিং হয়, অথবা কারো যদি দেখা গেলো খুব স্ট্রেইন করছে, সে স্টুল পাস করবে, তখন স্ট্রেইনিং এসে যখন প্রেশার দিচ্ছে তখন ভ্যাজানাতে ব্লিডিং, এগুলো কিন্তু অ্যালার্মিং সিমটম। মনে রাখতে হবে যে এগুলো থেকে কিন্তু তার ক্যান্সারটা, এটা জরায়ুর মুখে ক্যান্সার কিনা আমাকে খুব গুরুত্বপূর্ণভাবে এটাকে দেখতে হবে। তো এগুলো হচ্ছে তার সিমটম। তাছাড়া যখন জরায়ুর মুখ ক্যান্সারটা অনেক অ্যাডভান্সড হয়ে যায়, তখন কিন্তু সাদা স্রাব এবং দুর্গন্ধযুক্ত স্রাব এগুলো হতে পারে। যখন কারো বেশি সাদা স্রাব হবে, দুর্গন্ধযুক্ত স্রাব হবে, তখনই চিন্তা করতে হবে যে তার ক্যান্সার হতে পারে, ক্যান্সার আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে আমি মোটামুটি বললাম যে কত বয়সে হয় এবং কী সিমটম। তাহলে আমি এখন কিভাবে রোগটা নির্ণয় করব। রোগটা নির্ণয় করতে গেলে আমরা যারা ডাক্তার, গাইনোকোলজিস্ট ছাড়া অন্য ডাক্তারও যদি জরায়ুর মুখটা চেক করতে পারি, আমরা যদি দেখতে পারি জরায়ুর মুখে কি আছে, ঘাটা কি দেখা যাচ্ছে, তাহলে বোঝা যেতে পারে। একটা বিশেষ যন্ত্র আছে যেটাতে আমরা দেখি।
তো এটা তো হলো একটা বিশেষজ্ঞের কাজ, এটা কিন্তু সাধারণ ডাক্তারেরও কাজ না। সাধারণ ডাক্তাররা যদি ডাক্তারদের কাছে যদি এই রুগীটা যায়, সে যে কোনো রুগী যায়, সে কীভাবে বুঝবে যে তার জরায়ুমুখ ক্যান্সার হতে পারে? এই সিমটমগুলোর কথা বলেছি আমি, বয়সের কথা বলেছি, বয়সীমার কথা বলেছি, তারপরে আমি বলেছি যে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন হলে জরায়ুমুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এখন যদি আমি এটা বুঝতে পারি, আমি যদি একটা তাহলে সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ, সাধারণ ডাক্তাররা কী করবে? সাধারণ ডাক্তারের সন্দেহ হয় আমাদের মতো যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে পাঠাতে পারে, এবং তাদের কাছে পাঠালে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার বায়োপসি নিতে পারি। এখন যদি একটু পিছনে যেতে চাই যে আমি এটা আদৌ আমি চাচ্ছি এই অসুখটা হোক কি না, এটা হবে না, তাহলে কি করতে পারি? আমরা একটা ভ্যাকসিন দিতে পারি। ভ্যাকসিন কিন্তু আমি সবাইকে দিয়ে দিব, আমি জানি না কার হবে কার হবে না, আমি সবাইকে ভ্যাকসিন দেব। এবং ভ্যাকসিনটা কি, এই যে এইচপিভি ভাইরাস, এটার এগেনস্টে ভ্যাকসিনটা 95% কাজ করে। যেই ভ্যাকসিনটা আছে বাজারে, যেটা আমরা ইউজ করছি, তাহলে সেই ভ্যাকসিনটা আমরা দিয়ে দিতে পারি। এবং আমাদের দেশে কিন্তু ভালো একটা খবর আছে যে আমরা কিন্তু ছোট মেয়েদের, ক্লাস 7-8-এ পড়া মেয়েরা যাদের 9 থেকে 15 বছর বয়স, তাদের কিন্তু ভ্যাকসিনেট করে ফেলেছি। অনেক কভারেজ হয়ে গেছে, ঢাকা ডিভিশন হয়েছে, চিটাগং ডিভিশন হয়েছে, ডিভিশন ওয়াইজ আমরা আগাচ্ছি। এবং আমি এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে বলতে পারছি না, 1 লাখের বেশি মানুষ কিন্তু মেয়েরা ভ্যাকসিনেটেড হয়ে গেছে। কেন? ভ্যাকসিন কখন দিতে হবে? ভ্যাকসিন দিতে হবে সেক্সুয়াল ডেবু বলে একটা কথা আছে। ডেবু মানে কি? প্রথম ইন্টারকোর্স। প্রথম ইন্টারকোর্সের আগে ভ্যাকসিন দিতে হবে। এটা যদি আমরা দিতে পারি, ছোট্ট একটা মেয়েকে দিয়ে দিতে পারি, তারপরে তার কত বয়সে, আমাদের দেশে তো বিয়ে হয়ে যাচ্ছে 12 বছর, 15 বছর, 14 বছর, তাহলে সে প্রোটেক্টেড। মাত্র 2টা ডোজ নিতে হবে। এবং এখনও তো বলে, এখন আরও এটা রিসার্চ হচ্ছে যে একটা ডোজেও চলবে, তাহলে আমরা কভারেজ বেশি করতে পেরেছি আমাদের দেশের জন্য। ছোটো মেয়েদের একটা ডোজ, যাদের একটু বয়স্ক, এখন কি বয়স্ক মানুষরা নিতে পারবে? পারবে, তাদেরকে 2টা ডোজ দেওয়া যেতে পারে। ম্যাক্সিমাম 40 বছর পর্যন্তও কিন্তু নেওয়া যেতে পারে, বাট কার্যকর হবে না তত বেশি। যারা ইন্টারকোর্স রেগুলার করে, যারা ম্যারিড, তাদের কিন্তু খুব কার্যকারিতা এটা কম, বাট নিতে পারবে। এখন ভ্যাকসিনটা যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা প্রোটেক্টে থাকলাম। এবং এই ভ্যাকসিনটা যে জরায়ুমুখ ক্যান্সার শুধু না, আরও অনেক ক্যান্সার আছে, অ্যানাসের ক্যান্সার আছে, পায়খানা রাস্তার ক্যান্সার, এগুলোতেও কিন্তু এটা কাজ করতে পারে। তাহলে আমরা ভ্যাকসিনেট করে দিতে পারি। এবং আমাদের দেশে WHO থেকে একটা নির্দেশ আছে যে 90-70-90 টার্গেট বলি আমরা, যে আমাদের যে SDG গোল রিচ করতে হবে 2030-এর মধ্যে, 90% রুগীদের ভ্যাকসিনেট করতে হবে, 70% রুগীদের স্ক্রিন করতে হবে। স্ক্রিনিং আমি একটু পরে যাচ্ছি। আর 90%-দেরকে চিকিৎসা করতে হবে। 90-70-90 WHO টার্গেট। এখন তাহলে আমাদের ভ্যাকসিনেশনের কথাটা বলে ফেললাম। এখন আমি যদি বলি যে আমি কিভাবে বুঝবো যে আমাদের দেশের কার ক্যান্সার আছে কার নেই, তাহলে আমি স্ক্রিন করব। স্ক্রিন মানে কি? স্ক্রিন মানে পরীক্ষা, যেটা আমি বললাম সোয়াব পরীক্ষা। এটা 2-3টা পদ্ধতিতে স্ক্রিন করা যায়। একটা হচ্ছে ভায়া, ছোট্ট একটা পরীক্ষা, যে কোনো মাঠকর্মীরাও পারবে। জাস্ট একটা অ্যাসিটিক অ্যাসিড বলে একটা জিনিস আছে, জ্বরের মুখে দিয়ে একটা যন্ত্র আছে, লাইট দিয়ে দেখবে ওই জ্বরের মুখে চেঞ্জ হচ্ছে কিনা। এটাকে বলে ভিজুয়াল ইন্সপেকশন, চোখে দেখা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, VIA। কিন্তু এটা তো বুঝাই যায় যে এটা খুব সিম্পল একটা পরীক্ষা। এটা তো আমরা সেন্সিটিভিটি বলি, মানে একটা পরীক্ষা কতটা পজিটিভ আমাকে রেজাল্ট দিবে। এর জন্য ভায়া যদি আমরা ছোটো মেয়েদের করতেই পারি, মানে সাধারণ মাঠ পর্যায়ে করতে পারি, করলাম। আরেকটু ভালো পরীক্ষা হলো প্যাপস্মিয়ার, যেটা আমরা সাধারণত, তাহলে আমি সবাইকে 30 বছর হয়ে গেছে আমার কাছে আসছে, আমি প্যাপস্মিয়ার করে ফেলবো। এটা একটা পদ্ধতি, এটাকে বলে স্ক্রিনিং। প্যাপস্মিয়ার এখন WHO বলছে আরেকটা পরীক্ষার কথা, সেটা নাম হলো HPV DNA। সেটা আরেকটু এক্সপেন্সিভ। সেটা না হয় আমরা একটু পরেই গেলাম আমাদের দেশ হিসেবে যদি আমরা বলি। কিন্তু আমরা অন্যান্য পদ্ধতি, যেমন ভায়া বললাম, প্যাপস বললাম, এগুলোও যদি আমরা এখন করে ফেলতে পারি, তাও তো আমরা সবাইকে স্ক্রিন করে ফেলতে পারবো যে অ্যাটলিস্ট কার আছে কার নেই। তাহলে এখন আমি আসি যে আমি স্ক্রিনিং করে ফেললাম, নেক্সট স্টেপ কি? কারো যদি ভায়া পজিটিভ আসে, তাহলে কল্পোস্কোপি বলে একটা পরীক্ষা আছে, সেটা করা যেতে পারে, করলাম। এখন ক্যান্সারের চিকিৎসা কী? তাহলে চিকিৎসা হচ্ছে, এটা স্টেজের উপর নির্ভর করে। যদি আর্লি স্টেজ হয় 1, 2, এগুলো আমাদের স্টেজ ভাগ আছে, তাহলে অপারেশনও করা যেতে পারে, আর না হলে এটা রেডিওথেরাপির মাধ্যমেও চিকিৎসা করতে পারে।
তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার খুব যে কঠিন কিছু তা নয়। এখানে রোগ নির্ণয় খুব জরুরি, অ্যাওয়ারনেস জরুরি, সচেতনতা জরুরি, মানুষের জানা দরকার যে কার হতে পারে কার হতে পারে না। এখন আপনারা আমাকে বলতে পারেন ছোটো মেয়েদের সাধারণত ক্যান্সার হয় না, হয় 35 বছর 40 বছরে, তাহলে সে কখন ডাক্তারের কাছে আসবে? তার যদি এই সিমটমগুলোর কথা আমি বলেছি, তো সেই সিমটমগুলো থাকলেই সে চলে আসবে। এবং আজকের প্রোগ্রাম যারা দেখবে সবাই জানবে যে স্ক্রিনিং করা দরকার, পরীক্ষা করা দরকার। কারো যদি 40 বছরে, অবশ্যই তাকে একটা ভ্যাকসিনেট করতে হবে, যদি এইচপিভি ডিএনএতে আমি নাও যেতে পারি। তার মানে আমি এই পরীক্ষাটা করলে আমি জানতে পারবো আমার ক্যান্সার আছে নাকি নেই। যদি থাকে, স্পেশালিস্টের কাছে যেতে হবে, তারপরে অপারেশন, চিকিৎসা, সব কিছু চিকিৎসা আছে, সব কিছুরই রোগ নির্ণয় আছে। আমাদের দেশের একটাই সমস্যা, আমরা অনেক পিছিয়ে আছি এই সেন্সে, আমরা অ্যাওয়ারনেসটা আমাদের কম, মানুষকে আমরা জানাতে পারি না। যখন মানুষকে জানাতে পারি না তখন জিনিসটাতে আমরা ডার্কে রয়ে যায়, মানুষ জানে না, আসে দেরি করে। হাজব্যান্ডের সাথে থেকে ব্লিডিং হচ্ছে, আসলো, দেখলাম যে জ্বরেও ধরাই যাচ্ছে না, এত অ্যাডভান্স হয়ে গেছে ক্যান্সারটা। তাহলে এটা কার দোষ? রুগীর তো দোষ, জানে না, আমাদেরও দোষ, আমরা জানাতে পারিনি। এই জন্য আমি শেষ করার আগে একটা কথাই বলবো, যে আমরা যদি জরায়ুমুখ ক্যান্সার সম্বন্ধে সচেতন হই, মানুষকে জানাতে পারি, মানুষ আমাদের কাছে আসে, সময় মতো চিকিৎসা দিতে পারি, তাহলে আমরা অনেক এগিয়ে থাকবো এবং খুব একটা সময় আসবে যখন আমরা আমাদের দেশ থেকে জরায়ুমুখ ক্যান্সার নির্মূল করতে পারবো। সবাইকে ধন্যবাদ।